তো তাহলে তাহলে অর্থাৎ এরপর বলো যে অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান 1 বলতে বোঝায় যে এ একটি নিশ্চিত ঘটনা। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান 1, অর্থাৎ এই জায়গায় লিখো যে অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান 1 বলতে বোঝায় যে এ একটি নিশ্চিত ঘটনা। এরপর এখান থেকে আর একটা প্রশ্ন তোমার আসতে পারে, এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে প্রবাবিলিটি অফ এর মান 0 থেকে এই 1 দ্বারা কি বোঝায়, একই প্রশ্ন। এটা তোমরা নিজেরা লিখবা, আমি আর এটা লিখে দিব না। যে তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 1 দ্বারা কি বোঝায় ব্যাখ্যা করো। এরপর এটার সাথে সংশ্লিষ্ট এই টাইপের প্রশ্ন হতে পারে। এবার প্রশ্ন আসতে পারে যে কোনো ঘটনা বা একটি ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা কত, ব্যাখ্যা করো। একটি ঘটনা বা কোনো ঘটনা, একই কথা, যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা কত ব্যাখ্যা করো। যদি এরকম প্রশ্ন আসে যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা কত ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি লিখব? যে ধরি মানে আমরা এটা করব, প্রথমে আমরা লিখব ক্ষয়ের প্রথম অংশ লিখব যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার এখানে ঘটা ও না ঘটার সম্ভাবনার এখানে সমষ্টি কত ব্যাখ্যা করো। বুঝতে পারলে যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি কত ব্যাখ্যা করো। এটা আর কি তোমার প্রশ্ন হবে এখানে। এটা কোনো ঘটনা, তারপর আমরা বলবো যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1। কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1। এখন কোনো ঘটনা ঘটা আর না ঘটা, এই দুইটা ঘটনা, কোনো ঘটনা ঘটাকে যদি একটা ঘটনা ধরি আর না ঘটাকে যদি আর একটা ঘটনা ধরি, এটার একটা বিশেষ নাম আমি বলেছিলাম যে এই ঘটনাদ্বয়কে কি ঘটনা বলে। তোমাদের কি সেই কথা মনে আছে যেটা কি? তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো যে কোনো ঘটনা ঘটা একটা যদি ঘটনা হয়, না ঘটা যদি আর একটা ঘটনা হয়, তখন এই ধরনের ঘটনাকে কি বলা হয়? একটু চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের হয়তো মনে আছে, তবুও আমি একটু, তোমাদের হয়তো মনে আছে তবুও আমি এখন বলি, যেহেতু তোমাদের সাথে আসলে শিক্ষক আর ছাত্রের মধ্যে ক্লাস, সামনে ছাত্র বসে থাকবে, পিছনে শিক্ষক ক্লাস নিবে, এটাই কিন্তু ক্লাসেরই। আমরা যে ক্লাস নিচ্ছি, যে তোমাদের আমি প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ক্লাসটা তেমন মানে শিক্ষককেও ভালো লাগে না, ছাত্রদেরও খুব একটাই লাগে না। তো যাই হোক, তার মধ্যেও তোমাদের এই দুর্যোগের মুহূর্তে যেটুকু পাচ্ছ সেটুকু নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো এবং এটাকে মানে বারবার অনুশীলনের মাধ্যমে
মানে সমাধান করার চেষ্টা করো। কোনো প্রবলেম হলে, যে আমি তো বারবারই বলছি যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে মানে একটা ঘটনা ঘটা এবং না ঘটা, এই দুইটা ঘটনাকে বলা হয় পরস্পর পূরক ঘটনা অথবা পরিপূরক ঘটনা। তাহলে আমরা যদি সমষ্টি ওয়ান, তাহলে বলছে কোনো ঘটনা ঘটা, এটাকে যদি একটা ঘটনা ধরি, এ ধরি, না ঘটার ঘটনাকে ধরবো আমরা এ বার দিয়ে। এটা বলেছিলাম যে ধরি এ কোনো ঘটনা ঘটার ঘটনা, কোনো ঘটনা ঘটার ঘটনা, আর এ বার মানে ওই ঘটনা না ঘটার ঘটনা। তো আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে যদি এই এ আর এ বারের মধ্যে একটা সম্পর্ক ছিল, যে এ বার মানে বা এর পূরক ঘটনা হলো নমুনা ক্ষেত্র থেকে এর উপাদানগুলা বাদ দিয়ে যে ঘটনা পাওয়া যায় তাকেই বলা হয় এর পূরক ঘটনা। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এ বার সমান এস ডিফারেন্স, এটা ডিফারেন্স চিহ্ন এ, অর্থাৎ মানে অনেকেই বা বইগুলাতে তুমি দেখবা এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। মাইনাস আসলে হয় কি, যখন সংখ্যা থাকবে 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে, সেটা হবে মাইনাস চিহ্ন। আর ডিফারেন্স মানে হচ্ছে এটার আর এটার দুইটার মধ্যে পার্থক্য কি, তুলনামূলক। মানে এখানে এটা আছে, ওইখানে কোনটা নাই, ওইটা ছাড়া কোনটা নাই। হ্যাঁ, তো এখানে আর এই চিহ্নটা এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এই চিহ্নটা যে যদি এই চিহ্নটা তখনই ব্যবহার করব মানে যদি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে থাকে, তখনই আমরা মানে এই চিহ্ন ব্যবহার করব। এখন তাহলে এখান থেকে এন এ বার এদিকেও যদি আমি এন এস ডিফারেন্স এ, মানে আমাদের যদি এটা যদি হয় এস আর এইটুকু যদি হয় আমাদের এ, তাহলে এই বাইরের অংশকে বলা হয় এ বার। তাহলে আমাদের এটা গোটাটা হলো এস থেকে এ বিয়োগ করলে এই বাইরের অংশটুকু, এইটুকুর নাম হলো এ বার। তাহলে এখন দেখো যে গোটাটার মধ্যে আমরা উপাদান আছে কয়টা, সেটা ধরি আমরা এন এস, আর এইটুকুর মধ্যে যদি উপাদান থাকে এন এ, তাহলে বাইরে কতটুকু উপাদান আছে, অর্থাৎ এটা সমান লিখবো এন এস মাইনাস এন এ, মানে এটা হবে মাইনাস উপাদান সংখ্যা। অর্থাৎ এই গোটাটার, এখন একটা কথা খেয়াল করবা যে ডিফারেন্স থাকলেই যদি তোমার এরকম হয় যে এ ডিফারেন্স বি হয়, আর এখানে যদি এন লাগায়, তাহলে এন এ মাইনাস এন বি সব সময় লিখতে পারবো না। কখন লিখতে পারবো, যদি এই ডিফারেন্সকে উঠিয়ে দিয়ে এখানে মাইনাস তখনই লিখতে পারবো যখন এই বি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে থাকে। যদি থাকে শুধুমাত্র তখন এন এ মাইনাস এন এ, যেহেতু নমুনা ক্ষেত্র এটা আর এটা হলো এ, অর্থাৎ কোনো ঘটনার প্রত্যেকটি উপাদানই নমুনা ক্ষেত্রের মধ্যে থাকে, তাই এন এস ডিফারেন্স এ, এটাকে আমরা লিখতে পারি এন এ বাই মাইনাস এন এস। যদি এটার সাবসেট না হতো, উপসেট না হতো, অংশ না হতো, তাহলে আমি এখানে মাইনাস লিখতে পারবো না। যেহেতু এখানে এ হলো এস এর একটা উপসেট, এর মধ্যে এস এর বাইরের কোনো উপাদান নাই, তাই আমি এই জায়গায় এই ডিফারেন্স উঠিয়ে দিয়ে এখানে মাইনাস লিখতে পারবো। তারপরে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা এন এস দিয়ে ভাগ করি, তাহলে এখানে এন এ বার বাই এন এস, তাহলে এটা হয় এন এস বাই এন এস মাইনাস এন এ বাই এন এস। তাহলে এখন
এটা হলো কি আমাদের প্রবাবিলিটি অফ এ বার, তাহলে এটা হলো প্রবাবিলিটি অফ এ বার, তাহলে প্রবাবিলিটি অফ এখানে হলো এ বার সমান এনএস বাই এনএস কেটে যায়, এখানে হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার, এটা সমান 1। তার মানে কি হলো, এটা হলো এ ঘটনা ঘটার সম্ভাবনা আর এটা হলো এ ঘটনা না ঘটার সম্ভাবনা। তার মানে কি হলো, এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা যোগ করে যোগফল পাইলাম আমি 1। এটাই ছিল আমাদের প্রশ্ন, যে কোনো ঘটনা ঘটা, শেষে যা বলবে যে অতএব কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1। তারপর তোমার প্রশ্ন এরকম দেয় যে বা কখন তোমার এরকম প্রশ্ন হয়, হতে পারে যে কখন 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 সামেশান আই সমান 1 আপ টু এখানে কে সংখ্যক যদি থাকে এ আই এইটা সমান 1, কখন এটা এরকম প্রশ্ন দিতে পারে যে কখন এটা সমান এটা ব্যাখ্যা করো, যে কখন এটা সমান এটা ব্যাখ্যা করো। তাহলে উত্তর কখনের উত্তর যে A1 A2 A3 আপ টু, এখানে তুমি বলবা এখানে কিন্তু মানে A1 A2 A3 এগুলা সম্পূর্ণ হলেও হবে, আবার সম্পূরক হলেও, সম্পূর্ণ হলে কিন্তু এটা নাও হতে পারে, কিন্তু সম্পূরক হলে এটা হবেই। সম্পূর্ণ আর সম্পূরক ঘটনা কি, এদের মধ্যে পার্থক্য কি, সেটা আমি তোমাদের আমি বলেছি। তো এখন তাহলে এটার উত্তর হবে যে A1 A2 A3 আপ টু এ কে পরস্পর সম্পূরক ঘটনা হলে সামেশান আই সমান 1 আপ টু কে প্রবাবিলিটি অফ এ আই সমান 1 হবে। প্রথমে আমি কখন প্রশ্ন ছিল কখনের উত্তর দিলাম, তারপর আমরা ব্যাখ্যা করব যে এটা সমান 1, মানে যে আমি বললাম পরস্পর সম্পূরক হলে এটা হয় কি না এখন আমরা ব্যাখ্যা করে দেখাবো। অর্থাৎ আগে থাকতো যে প্রমাণ করো যে A1, প্রশ্ন আগে থাকতো এরকম A1 A2 A3 আপ টু এ কে পরস্পর সম্পূরক ঘটনা হলে প্রমাণ করো যে এটা। এখন যেহেতু প্রমাণ করো সংক্রান্ত প্রশ্ন আমাদের আসবে না, এই জন্য এরকম প্রশ্ন আসতে পারে। আমরা একই কাজই করব, জাস্ট একটু সিস্টেম আলাদা। তাহলে এরপর আমরা ব্যাখ্যা বলে লিখতে পারি, অথবা ব্যাখ্যা দিয়ে লিখো যে ধরি কোনো দৈব পরীক্ষণের নমুনা ক্ষেত্র এস এবং ইহার সহিত সংশ্লিষ্ট কে সংখ্যক সম্পূরক ঘটনা A1 A2 A3 আপ টু এ কে। এই যে আপ টু চিহ্নের ব্যাপারে আমি আগেও বলেছিলাম যে আপ টু চিহ্নের নিয়ম হলো
ফোঁটা 3টা দেওয়া, 3টার উপর 4টা দেওয়া যাবে না, বা 2টাও দেওয়া যাবে না। তাহলে এরপর তাহলে এই যে সম্পূরক, তাহলে যদি যেহেতু A1 A2 A3 সম্পূরক ঘটনা, সম্পূরক ঘটনার শর্ত ছিল 2টা। সম্পূরক ঘটনা হলে A1 A2 A3 আপ টু AK এরা পরস্পর বর্জনশীল হবে। সম্পূরকের শর্ত ছিল 2টা, একটা হলো বর্জনশীল হতে হবে এরাকে, আর 2 নম্বর শর্ত হচ্ছে এরাকে ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্রের সমান হবে। 2টা শর্ত ছিল সম্পূরক হওয়ার। তাহলে আমরা 2টা শর্ত, তাহলে এখানে আমরা বলবো যে A1 A2 A3 আপ টু AK পরস্পর সম্পূরক ঘটনা বলে এরা বর্জনশীল। প্রথম শর্ত হলো এরা বর্জনশীল, সম্পূরক ঘটনা হলে বলে এরা বর্জনশীল। এবং 2 নম্বর শর্ত ছিল যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 আপ টু ইউনিয়ন AK এটা সমান S। এবার প্রবাবিলিটি উভয় পক্ষে যদি লাগাই, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 আপ টু, এখানে ইউনিয়ন আপ টু ইউনিয়ন AK এটা সমান প্রবাবিলিটি অফ S। আর আমরা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা যোগসূত্র কি পেয়েছি, যে কতগুলো ঘটনা যদি বর্জনশীল হয় তাহলে এদের সংযোগ সেটের উপাদান সংখ্যা হবে, এদের পৃথক পৃথক উপাদান সংখ্যা যোগ করবে, বা মানে আমরা যোগসূত্রে পেয়েছিলাম যে যদি এগুলা বর্জনশীল হয় তাহলে ইউনিয়নের জায়গায় যোগ হইবে, অর্থাৎ probability of A1 প্লাস probability of A2 প্লাস আপ টু probability of AK। আর আমরা জানি যে নমুনা ক্ষেত্রের সম্ভাবনা হলো 1। তাহলে এটাকে আমরা সাম দিয়ে লিখতে পারি, সামেশান I সমান 1 আপ টু K probability of AI এটা সমান 1। এই তাহলে এখন আর একটা তোমাদের এই টাইপের প্রশ্ন আছে যে অনুধাবনমূলক প্রশ্ন, আর একটা হতে পারে যে দুটি ঘটনা স্বাধীন হলে এরা কি বর্জনশীল হতে পারে? এরা কি বর্জনশীল হতে পারে? দুটি ঘটনা স্বাধীন হলে এরা কি বর্জনশীল হতে পারে? এটা প্রশ্ন আসতে পারে তোমার, যে দুটি ঘটনা স্বাধীন হলে এরা কি বর্জনশীল হতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এটা প্রশ্ন আসলে আমরা লিখব যে দুটি ঘটনা স্বাধীন হলে এরা বর্জনশীল হতে পারে না। দুটি ঘটনা স্বাধীন হলে এরা বর্জনশীল হতে পারে না। তাহলে এটা আলাদা আর কি, একসাথে না, পারে না। তাহলে এটা আমরা দেখাবো, এখন ব্যাখ্যা করব। হ্যাঁ, ধরি
এ ও বি, তাহলে কি হলো? স্বাধীন হলে তাহলে আমাদের কি স্বাধীন ধরবো, ধরে দেখবো যে বর্জনশীল হতে পারে কিনা। তোমার একটা ধরবো, ধরে দেখবো যে এটা অন্যটা হয় কিনা, যদি না হয় তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা যেহেতু বলছে দুটি ঘটনা স্বাধীন হলে, তার মানে আমি দুটি ঘটনা এ আর বি কে ধরবো। ধরি এ ও বি দুটি স্বাধীন স্বাধীন ঘটনা ঘটনা অতএব সম্ভাবনার গুণন সূত্র হতে পাই প্রবাবিলিটি অফ এ ও বি দুটি এখানে লিখবা দুটি বাস্তব ও স্বাধীন ঘটনা, দুটি বাস্তব ও স্বাধীন ঘটনা। এইটুকু একটু পরে লিখো, এটা লিখতে হবে কিন্তু এটা একটু পরে লিখবো আমরা তার আগে। তাহলে বাস্তব ঘটনা কাকে বলে? যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0 না হয় তখন সেই ঘটনাকে বাস্তব ঘটনা বলা হবে। তাহলে অতএব আমরা প্রবাবিলিটি অফ এ নট ইজ ইকুয়াল টু 0 এবং প্রবাবিলিটি অফ বি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে এ এর মান, প্রবাবিলিটি অফ এ এর মান 0 নয়, আবার প্রবাবিলিটি অফ বি এর মান 0 নয়। তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি সমান কত হবে? প্রবাবিলিটি অফ এ এর মান 0 নয়, প্রবাবিলিটি অফ বি এর মান 0 নয়, তাহলে তাদের গুণফল কত হবে? 0 হবে না? যেহেতু প্রবাবিলিটি অফ এ এর মান 0, এখন দুইটা সংখ্যার গুণফল 0 হতে গেলে কমপক্ষে একটা 0 হতে হবে অথবা দুইটাই 0 হতে হবে। যদি কোনোটাই 0 না হয় তাহলে কি গুণফল 0 হবে? তাহলে এটাও 0 না, এটাও 0 না, তাহলে তাদের গুণফল অবশ্যই 0 হবে না। এটা 0 হবে না। এখন তাহলে দেখো যে এ ও বি স্বাধীন বলে সম্ভাবনার গুণন সূত্র অনুসারে সম্ভাবনার গুণন সূত্রানুসারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। সম্ভাবনার গুণন সূত্রে কি বলছে? এ আর বি স্বাধীন হলে এটা সমান এটা হয়, কিন্তু এটার মান কি 0? এইটুকুর মান 0 নয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা আর এটার গুণফল 0 নয়, এটার মান 0 নয়, তার মানে এটার মান 0 নয়। তাহলে কিন্তু আমরা দেখেছি যে কিন্তু আধার কারণ এটার মান যেহেতু আমি 0 নয়, তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের বর্জনশীল ঘটনার মানে এটা থেকে কি বলতে পারি? যেহেতু কোনো একটা ঘটনার সম্ভাবনা 0 না হওয়া মানে কি? 0 না হওয়া মানে ওই ঘটনার মধ্যে উপাদান আছে, অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি মানে এর মধ্যে উপাদান আছে, অর্থাৎ এইটার ফাঁকা সেট নয়, এটা ফাঁকা। আর আমাদের বর্জনশীল ঘটনার কি, যদি এ ইন্টারসেকশন বি এর মান ফাঁকা সেট হয় তাহলে আমরা বলবো এ আর বি কে বর্জনশীল। তাহলে অতএব এ ও বি বর্জনশীল এ ও বি বর্জনশীল নয়। তারপরে শেষে লিখব যে অতএব দুটি ঘটনা স্বাধীন হলে এরা বর্জনশীল হতে পারে না। তোমাদের কাজ থাকলো এটা যে দুইটা ঘটনা বর্জনশীল হলে এরা কি স্বাধীন হয়?
দুটি ঘটনা বর্জনশীল হলে কি এরা স্বাধীন হয়? ব্যাখ্যা করো। এটা তোমাদের বাড়ির কাজ। আর মোটামুটি এখান থেকে আমাদের যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলো বলা হয়ে গেল। আমি আগামী দিন থেকে অঙ্ক তোমাদের করাবো, গাণিতিক সমস্যা করাবো। তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাথে রাখবা। তো আমি আর বিস্তারিত আজকে আর কি করতে চাচ্ছি না। মোটামুটি থিওরি শেষ। আমরা আগামী দিন থেকে অঙ্ক শুরু করব। তো এখন তোমাদের এই যে প্রথমেই আমি বললাম যে তার সাথেও আরও কয়েকজন ছাত্র আছে, আমার ছাত্র আছে, তারা আর কি প্রায় মানে সুমায়া আফরিন মানে ক্লাসটা ফলো করুক আর না করুক, ওরা কমেন্ট করতে দেখি। সুমায়া আফরিন, জ্যোতি আর জোবায়ের হোসেন জামি। আমি এদের ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসকে। মানে তোমাদের ভালো লাগুক আর না লাগুক, তোমরা যে আমার ক্লাসটা শুনো, এই জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আর আমি এই বৃষ্টির দিনে আর বেশি কিছু না বলি। আরও আগে ক্লাসটা আরও আগে শুরু করতে পারতাম, কিন্তু এই যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় তোমাদের ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো আর বিশেষ কিছু না বলে আবারও বলি যে তোমরা এই করোনায় তোমরা সাবধান থাকবে। বারবার হাত ধুতো করবে, 20 সেকেন্ড করে হাত মুখ এগুলো বারবার, মানে বাইরে যে অঙ্গগুলো আমাদের বাইরে থাকে, যেমন আমরা শার্ট পরি, শার্ট পরলে আর ফুল হাতা শার্ট বা পাঞ্জাবি আমরা ব্যবহার করব, তাহলে আমাদের অল্প অংশ বাইরে থাকবে। মুখ ধুবো বারবার। হ্যাঁ, পানি ঘন ঘন পানি খাবো, গরম পানি খাবো, চা বারবার খাওয়ার চেষ্টা করব। এবং সরকার যে স্বাস্থ্যবিধির কথা বলছেন, যে বারবার যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছে, সেই স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা তারপর যদি আমাদের আল্লাহ চাই যে আমরা সুস্থ থাকবো, তাহলে আমরা সুস্থ হয়ে থাকবো। আর আল্লাহ যদি চায় যে না, তোমাকে সুস্থ রাখবে না, তোমাকে করোনা দ্বারা আক্রান্ত করবে, তাহলে তুমি আক্রান্ত হবাই। তো আমাদের এখন আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে দোয়া করা, তারপরেও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা। ঘরে থাকো, নিজে নিরাপদ থাকো, পরিবারকে নিরাপদ রাখতে চেষ্টা করো এবং পক্ষান্তরে গোটা বাংলাদেশকে নিরাপদ রাখতে সহায়তা করো। এই বলে আমি আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।